করে লেখা হলো ন্যারেশন। ভয়েস শিখেছো? ভয়েসটা হয়েছে। আজকে ন্যারেশন হবে। ন্যারেশনটা খুবই সহজ। ন্যারেশন কিছুই না, ন্যারেশন হলো আমরা যে কথাবার্তা বলছি সেগুলোই ন্যারেশন। আমরা যা কথা বলছি সেটাই ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে কে থাকে? একজন স্পিকার থাকে, যিনি বলেন তিনি হলেন স্পিকার, বক্তা, তাই তো? আমরা সবাই কথা বলি, তার মানে আমরা সবাই বক্তা, সবাই স্পিকার। এবারে আমাদের মুখ থেকে যা কথাগুলো বেরোচ্ছে সেগুলো সবই হচ্ছে ন্যারেশন। এবারে আমি এখন কথা বলছি মানে আমি এখন স্পিকার, তাই তো? আমি এখন স্পিকার, আর তোমরা সব লিসেনার, মানে তোমরা সব শ্রোতা, শুনছো, তাই তো? আমার মুখ থেকে যা যা কথা বেরোচ্ছে এগুলো সরাসরি বেরোচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এই আমার কথাগুলো শুনে তুমি যখন অন্য কারোর সঙ্গে গল্প করবে যে আজকে ক্লাসে এটা হলো, অন্য কারোর সঙ্গে কথা বলবে, সেই কথাটাকে আমরা দুরকম ভাবে বলবো। আমি যা বলেছি সেটা তুমি একদম যা বলেছি সেটাই বলছো, সেইভাবে বলতে পারো। আবার তুমি তোমার মতো করে কথাটাকে প্রকাশ করতে পারো, মনের ভাবটাকে প্রকাশ করতে পারো। তো এই দিক থেকে ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট, যখন বক্তার যা কথা সেটাই যখন আমরা তুলে ধরি সেটা ডাইরেক্ট, আর যখন বক্তার কথাটাকে আমরা নিজের মতো করে বলে দিই তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, তাই তো? আগে ন্যারেশন মানেটা বুঝতে হবে। ন্যারেশন মানে জানা আছে করো? ন্যারেশন, ন্যারেশন মানে হলো উক্তি। বাংলায় কি বলে? উক্তি বলে। এবারে ন্যারেশন কাকে বলে এটা লিখতে হবে, খাতা খাতা বের করো। ন্যারেশন কাকে বলে? বক্তা বুঝে গেলে তার মানে ন্যারেশনের ক্ষেত্রে বক্তা থাকবেই, স্পিকার থাকবে, স্পিকার, তাই তো? বক্তা থাকবেই। তো এবারে ওইখানে লিখে রাখো, তাহলে ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য, মানে বক্তা যেটা বলে, বক্তার বক্তব্য, বক্তব্য বলে যা বলে, বক্তার বক্তব্যকে ব্যক্ত করা, ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ করা, বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায়, ব্যক্ত করার উপায়কে বলা হয় ন্যারেশন। উপায়কে, বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায়কে বলে ন্যারেশন। লাস্টে টিআইএন শান উচ্চারণ হতে পারে কি হয়? এটা কোন পার্সন স্পিচ? হ্যাঁ, নাউন হয়। তার মানে ন্যারেশন এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন। এটা যে ভার্ব থেকে এসেছে সেটা হচ্ছে ন্যারেট। ন্যারেট করা মানে বর্ণনা করা। তাহলে বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায়কে বলা হয় ন্যারেশন। সব কথাগুলো, বক্তা মানে স্পিকার, বক্তব্য মানে হচ্ছে স্পিচ, তিনি যেটা বলেন, আর ব্যক্ত করা মানে প্রকাশ করা, রিভিল করা। রিভিল করা মানে প্রকাশ করা। এই ব্যক্ত করার যে উপায়, ব্যক্ত মানে বুঝতে পারলে? ব্যক্ত মানে প্রকাশ করা। তো এইটাকে আমরা ইংলিশে লিখতে পারি the way of reporting the speech of a speaker, of a speaker, is called narration. Is called narration. You know, the way of reporting the speech of a speaker
The way of reporting the speech of a speaker is called narration. তাহলে ইংলিশেও বলতে পারবে। সোজা কথাটা ভালো করে বুঝতে পারলে আমরা যা কিছু বলছি সেটাই ন্যারেশন, কিন্তু পরীক্ষার খাতায় তো ওইভাবে লিখতে পারবে না যে ন্যারেশন, হোয়াট ইজ ন্যারেশন যদি আসে তখন ভালো করে সুন্দর করে লিখতে হবে। বাংলায় লিখলে এটা লিখবে, কেউ যদি ইংলিশ লিখতে চাও তাহলে এটা লিখতে হবে। The way of reporting the speech of a speaker is called narration. যদি ইংলিশে উত্তর দিতে চাও তাহলে এইভাবে লিখতে পারবে। আর ন্যারেশন কত প্রকার পেলাম? দুই প্রকার পেলাম, তাই না? তাহলে নিচে লিখবে কি ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার, প্রকারভেদ, এখানে প্রকারভেদ। এখানে লিখবে ন্যারেশন দুই প্রকার। এখানে লিখতে হবে আমরা ডাইরেক্ট ন্যারেশনও লিখতে পারি বা ডাইরেক্ট স্পিচও লিখতে পারি। দুই নাম্বার ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট speech or indirect narration. এবারে ডাইরেক্ট মানে এটার বাংলা কি হবে? প্রত্যক্ষ। ইনডাইরেক্ট মানে পরোক্ষ। এটাকে আমরা বাংলায় লিখতে পারি প্রত্যক্ষ উক্তি। বক্তা যা বলেছেন সেটাই তুলে ধরা, প্রত্যক্ষ উক্তি। আর এটা হলো ইনডাইরেক্ট মানে পরোক্ষ। পরোক্ষ ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভয়েস কত প্রকার শিখেছো জানো? তিন প্রকার শিখেছো। আর ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট ব্যাপারটা বুঝতে পারলে স্পিকারের কথাকে যখন আমরা যা বলেছে তাই যখন তুলে ধরি সেটা হচ্ছে ডাইরেক্ট, আর যখন স্পিকারের কথাকে আমরা নিজের মতো করে তুলে ধরি সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্টলি কথাটা আমি আমার মতো করে প্রকাশ করে দিই। তাড়াতাড়ি ফার্স্ট লিখবে। আচ্ছা, একদিনে তো সবগুলো হবে না। আমরা যে কথাবার্তাগুলো বলি 5 প্রকারের যে অর্থ অনুসারে সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ 5 প্রকার সেন্টেন্স আছে না? অর্থ অনুসারে, মিনিং অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সেই মিনিং অনুসারে 5 প্রকার সেন্টেন্সের নিয়মগুলো ধরে ধরে কিন্তু ন্যারেশনগুলো চেঞ্জ করতে হবে। তোমাদের আজকে চেষ্টা করা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেটাকে আমরা স্টেটমেন্ট বলি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন বা যেটাকে আমরা স্টেটমেন্ট বলি, সেই সেন্টেন্সের ন্যারেশন শিখতে হবে। কিন্তু তার আগে আমরা ন্যারেশনের এই ডাইরেক্ট স্পিচের কি কি অংশ থাকে সেই অংশগুলোকে আগে আয়ত্ত করতে হবে। কোনটাকে কি বলা হয় সেটাকে আয়ত্ত করে নিতে হবে। হয়েছে? এটা লিখে নিয়েছো? বুঝে নিলাম। আমরা অংশগুলোকে আগে ভালো করে চিনতে হবে। এগুলো ডাইরেক্টে আমরা কি অংশ পাচ্ছি, ডাইরেক্ট ন্যারেশনে কি অংশ পাচ্ছি। তাহলে এই অংশগুলোকে চিনতে গেলে আমাকে একটা উদাহরণ নিতে হবে। একটা সেন্টেন্স লিখছি, দেখো। সে বলল I am busy. সে বলল আমি ব্যস্ত। এইটা একটা সেন্টেন্স। এখানে এটা কিসে লেখা আছে? এই যে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে স্পিকার যা বলেছে সেই কথাটাকে আমরা তুলে ধরলাম। যখন স্পিকারের কথাকে যা বলেছে সেটা তুলতে হয় তখন আমাদের এই যে উপরে যে কমা ডবল ইয়েটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইনভার্টেড কমা।
এই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমরা গল্প স্টোরি লেখার সময় লিখেছি, তাই না? গল্পের ক্ষেত্রে যখন ইনভার্টেড কমার মধ্যে লিখি তখন ওই চরিত্রের কথাটাকে আমরা তুলে ধরি। তাহলে এইটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। এটা একটা ডাইরেক্ট স্পিচ। এবারে আমরা দেখবো এই ডাইরেক্ট স্পিচের কি কি অংশ থাকে। এই অংশগুলোকে ভালো করে চিন্তা হবে। প্রথমে যাকে দেখতে পাচ্ছি এটা এর জায়গায় যে কেউ হতে পারে, কি হতে পারে, সি হতে পারে, স্পিকার তো যে কেউ হতে পারে। তাহলে যে যিনি বলছেন তাকে আমরা কি বলি? স্পিকার। তাহলে এটা হচ্ছে স্পিকার। সেন্টেন্স ভ্যালিউ এইভাবে বাংলায় বলা হচ্ছে বক্তা। এই স্পিকারের পরের যে ভার্বটা, পরের যেটা ভার্বটা থাকছে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই অংশগুলো ভালো করে লিখে রাখুন। স্পিকারের পরে যে ভার্বটা সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপরে দেখো রিপোর্টিং ভার্বের পরে এখানে লিসেনারটা লেখা হয়নি, লিসেনারটা লিখে দিতে হবে, তাই না? দাঁড়াও, এটা ডাইরেক্ট লিসেনারটাও একসঙ্গে করে দিই। সেই টু ধরে নাও আমাকে বলেছে, সেই টু লিখছি, সেই টু করে দিন। তুমি এর পরে লিখছি আই অ্যাম বিজি। সে আমাকে বলল, আপনি যে আমাকে বললেন কি বললেন? আমি ব্যস্ত। তাহলে সেই টু এই যে ভার্বটা থাকছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং এরপরে যাকে বলা হচ্ছে তিনি হলেন লিসেনার, LIS। লিসেনার মানে হচ্ছে শ্রোতা। যাকে বলা হচ্ছে সে হচ্ছে শ্রোতা বা তিনি হচ্ছেন শ্রোতা। এবং এরপরে একটা কি থাকছে? এটা একটা কমা থাকছে, আর উপরের দিকে যেটা থাকছে এটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচের তিনটি অংশ পাচ্ছি। স্পিকার পাচ্ছি, রিপোর্টিং ভার্ব পাচ্ছি, লিসেনার পাচ্ছি, কমা থাকছে, কমা, ইনভার্টেড কমা থাকছে। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এগুলো মনে রাখতে হবে ভালো করে। এগুলো ঠিকঠাক মনে না রাখলে পরের যে নিয়মগুলো সেগুলো আবার উল্টোপাল্টা হবে। মনে থাকবে স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে যাকে বলা হচ্ছে সে হচ্ছে লিসেনার। লিসেনারের পরে একটা কমা থাকবে, ডাইরেক্টের কমা থাকবে। আর এখানে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকছে ইনভার্টেড কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার মধ্যে যে অংশ সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমাদের এই কথাটাকেই চেঞ্জ করতে হবে। এই কথাটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। এইটা চেঞ্জ করার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আগে জেনে নিতে হবে। এই চেঞ্জটা যেমন তেমন করে করলে হবে না, এটাকে নিয়ে চেঞ্জ করার একটা নিয়ম আছে, নিয়মগুলো জানতে হবে। আমরা সেন্টেন্স ধরে ওই নিয়মগুলো শিখব, সেন্টেন্স ধরে এই নিয়মগুলো শিখতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচ হলো এগুলো, বুঝছে? লিখে রাখো খাতার মধ্যে কোনটাকে কি বলা হচ্ছে। তাহলে ডাইরেক্ট অ্যাকশনে ডাইরেক্ট স্পিচের অংশগুলো হচ্ছে স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে থাকছে লিসেনার, লিসেনারের পরে কমা, কমার পরে ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশ সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বুঝতে লিখে নিয়েছো? এইবারে এখানে খুব ভাইটাল, এটা মনে রাখতে হবে ভালো করে।
নিচেরগুলো মুছে দিলাম। এখানে যেটা মনে রাখতে হবে, এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন আমি সংক্রান্ত যেগুলো, আমি সংক্রান্ত কি কি হতে পারে? আই, উই, মাই, আওয়ার, তাই তো, আস, মি। আমি সংক্রান্ত যেগুলো সেগুলো সব ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনের যা কিছু থাকবে, সেটা সবসময় কাকে বোঝাবে? সেটা সবসময় স্পিকারকে বোঝাবে। এটা খুব ভালো করে মনে রাখবে। কি বললাম? ফার্স্ট পারসন যা থাকবে ইনভার্টেড কমার মধ্যে, সেটা সবসময় কাকে বোঝাবে? স্পিকারকে বোঝাবে। এখানে ফার্স্ট পারসন কি আছে বলো তো? আই আছে। তার মানে আই মানে কি? আই মানে আসলে কিন্তু হচ্ছে হি, স্পিকারকে বোঝাবে। এখানে যদি সি থাকতো তাহলে আই মানে কাকে বোঝাতো? সি কে বোঝাতো। ওখানে আই, এখানে যদি ধরে নাও স্পিকার আই যদি থাকতো তাহলে আই দিয়ে আইকেই বোঝাতো। যদি দে থাকতো তাহলে এখানে হি হয়ে যেত। এখানে স্পিকার যদি দে থাকতো তাহলে উই বলতো না। তাহলে ফার্স্ট পারসন যা কিছু থাকবে সেটা সবসময় কাকে বোঝাবে? ফার্স্ট পারসন সবসময় স্পিকারকে বোঝাবে। ফার্স্ট পারসন মানে হচ্ছে স্পিকারকে বোঝাবে। এটা লিখে রাখবেন, ফার্স্ট পারসন স্পিকারকে বোঝাবে। আর সেকেন্ড পারসন মানে হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পারসন যা কিছু থাকবে, সেকেন্ড পারসন মানে তুমি সংক্রান্ত যা, ইউ, ইয়োর, তাই তো, ইউ, ইয়োর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তার মানে ইউ দিয়ে যা কিছু থাকবে এটার মধ্যে, সেটাকে সবসময় লিসেনারকে বোঝাবে। সেকেন্ড পারসন দিয়ে যা কিছু থাকবে সেটা লিসেনারকে, আর ফার্স্ট পারসন দিয়ে যা কিছু থাকবে সেটা স্পিকারকে বোঝাবে। হলো এটা? এবারে আমরা আগে একটা চেঞ্জ করে দেখি কি কি চেঞ্জ হচ্ছে, তারপরে নিয়মগুলোর মধ্যে যাব। আগে একটা চেঞ্জ করে দেখি যে কেমন চেঞ্জ হয়। এটা তো ডাইরেক্টের অংশগুলো হলো, এবারে এইটাকে ইনডাইরেক্ট করেছি কেমন হচ্ছে। এগুলো লিখেছ? হ্যাঁ, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এইটাকে আমরা ইনডাইরেক্টলি যখন বলবো তখন কি হবে? ইনডাইরেক্টলি বললে এটা হয়ে যাবে ইনডাইরেক্ট হলো স্পিকার থাকছে, স্পিকারের জায়গায় স্পিকার থাকছে। রিপোর্টিং ভার্বটা দেখো চেঞ্জ হয়ে গেল, এটা সেট টু ছিল সেটা এসে টোল্ড হয়ে গেল, এটা একটা পরিবর্তন হলো। লিসেনার যে আছে সেখানেই রাখা হলো। এই কমা, ইনভার্টেড কমা, এগুলো উঠে গিয়ে এই জায়গায় একটা কি আসলো? একটা দ্যাট নিয়ে আসা হলো। এবং তারপরে কি করা হলো? এই যে স্পিকার অনুসারে প্রোনাউনটাকে চেঞ্জ করে দাও। চেঞ্জ করা। তার মানে এই যে প্রোনাউনটা সেটা পরিবর্তন হবে কি অনুসারে? এই স্পিকার অনুসারে। এই প্রোনাউনটা ফার্স্ট পারসন যা কিছু থাকবে সেটা স্পিকারকে বোঝায়, আর স্পিকার অনুসারে এই প্রোনাউনটা চেঞ্জ হবে।
যেরকম যেরকম ভাবে দাগিয়ে দিচ্ছে এটা এইভাবে দাগিয়ে রাখবে, পরে বুঝতে সুবিধা হবে। এটা তাহলে এইখানে প্রোনাউনটা এইভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো এটা ছিল প্রেজেন্টে, এম ছিল প্রেজেন্টে, এখানে আবার ওয়াজ হলো। এটা কেন হলো নিয়মগুলো জানতে হবে। ডিসি ছিল ডিসি ঠিক আছে, এই যে এম ছিল এটা ওয়াজ হয়ে গেল, মানে প্রেজেন্ট ছিল পাস্ট হয়ে গেল। কেন পাস্ট হলো? এটা নিয়ম হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে করে দিতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে করে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। এটা নিয়মগুলো পরে যখন সেন্টেন্স তৈরি করব তখন নিয়মগুলো লিখে দিচ্ছি। আমি এই জায়গাগুলো আগে পরিষ্কার করব, এই জায়গাগুলো আগে বুঝে নাও। এই জায়গাগুলো যেমন দাগিয়ে দিচ্ছি এইভাবেই দাগাও, দাগিয়ে দাও। এইটা পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট হলে চেঞ্জ হবে এবং সেটা কোন টেন্স থাকলে কোন টেন্স হবে সেটা আবার মনে রাখতে হবে। এবারে পার্থক্য বুঝতে পারছো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে? দেখো ডাইরেক্ট স্পিচের কতগুলো অংশগুলো আছে, ইনডাইরেক্টে তেমন কোনো অংশ নেই। ইনডাইরেক্টে তেমন কোনো অংশ নেই, একটা পুরোপুরি সেন্টেন্স আছে। লিখে নিয়েছো? মানে ন্যারেশন চেঞ্জ করতে গেলে মূল বিষয় কোনগুলো, মূল বিষয় কোনগুলো আমাদের মাথায় রেখে আগে শিখতে হবে। সেই মেন বিষয়গুলোকে আগে দেখিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমরা নিয়মের মধ্যে লিখেছো, মুছে দিতে হবে এটা। এই যে পার্সন যেটা বললাম লিসেনার স্পিকার, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে লিসেনার কিভাবে চেঞ্জ হচ্ছে, স্পিকার অনুসারে ভার্ব প্রোনাউন কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করব ডাইরেক্টের মধ্যে সেন্টেন্স ধরে আমরা করব তো প্রথমে কি করব অ্যাসাইটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসাইটিভ সেন্টেন্স শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। তারপরে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? জিজ্ঞাসা চিহ্ন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেশন মার্ক থাকে, কোশ্চেন মার্ক থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। আরেকটা কি আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকছে? এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। ডাইরেক্টের ক্ষেত্রে এই চিহ্নগুলো দেখতে পাবে, সেন্টেন্স চেঞ্জ হলে চিহ্নগুলো এরকম দেওয়া থাকে। ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করব, তখন সব সময় মাথার মধ্যে এইটা একটু আগে ভালো করে ফিক্স করে নিতে হবে। ইনডাইরেক্টে যখন করব তখন কি হবে? সেটা ফুল স্টপ হবে। যেমন সেন্টেন্স হোক সব ফুল স্টপ হবে। ফুল স্টপ হওয়া মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে সাজিয়ে লিখতে হবে। তো এইটাকে এগুলো সব হবে ফুল স্টপ। এটাকেও ফুল স্টপ হবে। এটা
যে আচ্ছা ফুল স্টপ হওয়ার মানেটার অর্থ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে সাজানো থাকবে সেন্টেন্স। ডাইরেক্টলি যেমনই সেন্টেন্স থাক ইনডাইরেক্ট করতে গেলে সবসময় কি করতে হবে এই অনুসারে সাজিয়ে লিখতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে সাজিয়ে লিখতে হবে, কারণ এই সেন্টেন্সের শেষে কি থাকে ফুল স্টপ থাকে। তো ন্যারেশনের এই বিষয়টাকে আমরা ফিজিক্যাল সায়েন্সের আমরা কম বেশি সবাই আতশ কাঁচ ব্যবহার করেছি, তাই না? আতশ কাঁচ ব্যবহার করেছি না? আতশ কাঁচে অনেক সূর্যরশ্মি যখন আসে, আতশ কাঁচটা দিয়ে যখন বেরিয়ে যায় তখন কি হয় দেখবে একটা পয়েন্টে এসে সব রশ্মিগুলোকে এক জায়গায় করে দেয়, একটা পয়েন্টে এসে মেলে। তো এই বিষয়টা কিছুটা ওই আতশ কাঁচের মতো বিষয়। কি হয় এগুলো এক একটা ইংরেজি শিখছি, ইংরেজির এক একটা রশ্মি আছে, এগুলো সেন্টেন্স না, কোনোটা অ্যাসাইটিভ, কোনোটা ইন্টারোগেটিভ, কোনোটা ইম্পারেটিভ, কোনোটা অবজেক্টিভ, কোনোটা এক্সক্লেমেটরি। যখনই আমরা এটাকে কি করব ইনডাইরেক্টলি চেঞ্জ করব তখন কি হয়ে যাবে সবগুলোই একটা অ্যাসাইটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। তো এটা কিছুটা ওই ম্যাগনিফাইং গ্লাসের মতো। ম্যাগনিফাইং গ্লাস মানে হচ্ছে আতশ কাঁচ, অনেকগুলো রশ্মি আছে সেগুলোকে একটা পয়েন্টে নিয়ে আসা, মানে হচ্ছে এই যে অ্যাসাইটিভ সেন্টেন্সে নিয়ে আসা। তাহলে এটা কি বুঝলে এটা ভালো করে মাথায় রাখতে হবে। সেন্টেন্স এটা ভালো করে মাথায় রাখতে হবে, এই জায়গাটাই বেশি ভুল হয়। ডাইরেক্টলি যেমনই সেন্টেন্স থাক সেটা ইনডাইরেক্ট করলে পারে তোমাকে সবসময় অ্যাসাইটিভ সেন্টেন্সে চেঞ্জ করে লিখতে হবে এবং লাস্টে সে ফুল স্টপ। এগুলো চিহ্নগুলো কিন্তু আর মুছবে না, এগুলো চিহ্ন আর ইউজ হবে, সব এসে ফুল স্টপ হবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। এই চিহ্নগুলো কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক রেখে দেয়, এক্সক্লেমেশন মার্ক থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সক্লেমেশন মার্ক থাকে, এক্সক্লেমেশন মার্ক রেখে দেয়। তো এই ভুলটা করা যাবে না, এটা আগে ভালো করে ঠিক করো। ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা তাহলে এবারে অ্যাসাইটিভ সেন্টেন্সের গঠনে যাব। অ্যাসাইটিভ সেন্টেন্সের ডাইরেকশন চেঞ্জ শিখব। অ্যাসাইটিভ সেন্টেন্সের ডাইরেকশন চেঞ্জ, ডাইরেকশন চেঞ্জ করার আগে কিছু নিয়মগুলো জেনে নিতে হবে। অ্যাসাইটিভ সেন্টেন্স নিয়মগুলো লিখতে হবে, একদিনে সবগুলো হবে না, এরপরের দিনে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ। তোমাদের ফার্স্ট টার্মে যেটা খুব বেশি হলে অ্যাসাইটিভ আর ইন্টারোগেটিভ এই দুটো করা যেতে পারে। বুঝে গেল? মুছে দিলাম তাহলে এইভাবেই খাতার মধ্যে লিখেছো তো? আমরা সেন্টেন্স সহ কিন্তু সবগুলো শিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে লিখো। অ্যাসার্টিভ সেন্টেন্স আর এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটাকে বলা হয় স্টেটমেন্ট। দেখো কথা দুটো আমরা পড়ে আসি কি, এটা কেমন হচ্ছে কথা দুটো। যখন আমরা অ্যাসার্টিভ বলছি তখন অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি, কিন্তু যখন স্টেটমেন্ট বলি তখন কিন্তু স্টেটমেন্ট সেন্টেন্স বলি।
স্টেটমেন্ট সেন্টেন্স বলি বলি না। এরকমটা কেন বলি এটা কি ভেবে দেখেছো এটা কেন বলি? অ্যাসার্টিভ বললে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, কিন্তু স্টেটমেন্ট বললে আমরা শুধু স্টেটমেন্ট বলি, স্টেটমেন্ট সেন্টেন্স বলি না। কেন বলি এটা? কোন ওয়ার্ডের শেষে টিআইপি, এসআইপি, টিপ, সিপ এগুলো উচ্চারণ হওয়া মানে হচ্ছে সেটা হলো অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে মেক, ডম, শান, নেস এগুলো উচ্চারণ হওয়া মানে সেটা হলো নাউন। নাউনের পরে আবার নাউনের প্রয়োজন হয় না, নাউনের পরে আবার নাউনের প্রয়োজন হয় না। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কার প্রয়োজন হয়? সেন্টেন্সটা কি? নাউন। অ্যাডজেক্টিভ এটা বিশেষিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। সেন্টেন্সটা কেমন সেটা হচ্ছে অ্যাসার্টিভ ধরনের, অ্যাসার্টিভ ধরনের। আর এইটা হচ্ছে কি এটা নিজেই নাউন, এই জন্য এই নাউনের পরে আবার নাউন এটা লিখতে হয় স্টেটমেন্ট। তাহলে এটা এই সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক, বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক, বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য বুঝতে পারলে কাকে বলে? বিবৃতিমূলক বাক্য কাকে বলে ওটা লিখে রাখো। বিবৃতিমূলক কাকে বলে এখানে লেখো। যে সেন্টেন্সের দ্বারা, যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি দেওয়া হয়, যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি দেওয়া হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, বা তাকে বলা হয় স্টেটমেন্ট, বা তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সের দ্বারা কোনো বর্ণনা, কোনো ঘটনার বর্ণনা আর কি, কোনো বর্ণনা বা বিবৃতি দেওয়া হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তার সঙ্গে লিখে রাখো অ্যাসার্টিভ সেন্টেন্স সব সময়, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে পড়ে লেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স সব সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অনুসারে সাজানো থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্স সব সময় এই যে ভাবে লেখা, অ্যাসার্টিভ সেন্টেন্স সব সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অনুসারে সাজানো থাকে, অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অনুসারে সাজানো থাকে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে বা ফুল স্টপ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় কি হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অনুসারে সাজানো থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুসারে সাজানো থাকে এবং সেন্টেন্সের শেষে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ। সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ থাকবে। লিখতে পারছো? সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। বলছে লেখা আছে। এইবারে আমরা নিয়মে চলে আসি, ডাইরেকশন চেঞ্জের নিয়ম। কি নিয়ম আগে শিখতে হবে। রুল, রুল মানে হচ্ছে নিয়ম। রুল 1, রুল 1, রুল 1টা হচ্ছে কি? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের 3 থেকে 4টা নিয়ম আছে। হ্যাঁ, নিয়মগুলো লিখতে হবে। তো প্রথমে লেখো
ওয়ার্ড লিখেছো? রুল মানে নিয়ম। 1 নাম্বার নিয়ম দেখো, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে, প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা উদাহরণ যখন দেব তখন কথাটা পরিষ্কার হবে। এটাকে ভালো করে লেখো। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটাকে বলে শ্রুতি লিখন। শুনে লেখা লিখতে গেলে পরে আমাদের কি হয়, মনে রাখতে হয়, মেমোরি স্ট্রং হয়, তাই না? ধরে রাখতে হয় ওটাকে, কথাটাকে মনে রাখতে হয়, মনে রেখে আবার লিখতে হয়। তো শ্রুতি লিখন কিন্তু খুব জরুরি পড়াশোনা করতে গেলে। শ্রুতি লিখনের মাধ্যমে আমাদের মনে রাখার ক্ষমতাটা বেড়ে যায়। ওই জন্য আমি বোর্ডে লিখছি না। বোর্ডে লিখে দিলে তো দেখে দেখে সব টুকবে, ওটা নকলের সমান হয়ে যাবে। হয়েছে? লিখতে পেরেছো সবাই? যাদের মনে হচ্ছে পরিষ্কার কোনো শব্দ টব্দ বাদ চলে গেছে, যারা দুটোটা লিখেছে তাদের খাতা একবার চেক করে নেবে। যারা লিখেছে তাদের খাতাটার সঙ্গে একবার মিলিয়ে নেবে। তাহলে কথাটা হলো, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এর নিচে এবারে এক্সাম্পলটা লিখবে। আমি এক্সাম্পলটা লিখে দিচ্ছি। এক্সাম্পলটা কি হচ্ছে, বেশিরভাগ হি দিয়ে থাকে তো আমি হি দিয়ে লিখছি। হি সেজ, আচ্ছা এর পরে সেজ লিখলাম। এটা প্রেজেন্ট না ফিউচার? সেজটা প্রেজেন্ট না ফিউচার? প্রেজেন্টে হি সেজ কমা দিলে ওই একটা প্রথম সেন্টেন্সটা ধরেই করছি, একটা সেন্টেন্স ধরেই করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ও কি বলেছে? ও বলেছিল, আগের সেন্টেন্স লিখেছিলাম আই অ্যাম বিজি বলেছিলাম, আগেরটাতে কিন্তু সেড লিখেছিলাম, আর এখানে লিখলাম সেজ। প্রেজেন্টে আছে, প্রেজেন্ট হলে তো ভার্বের সঙ্গে এসিএস যুক্ত হয়, তাই না? সেজ আছে, তাহলে কি হবে এটা? এটা হচ্ছে ই, এখানে দেখো লিসেনার নেই, যাকে বলা হচ্ছে সে নেই। তো নেই জন্য এখানে আমাদেরকে জোর করে নিয়ে আসতে হবে না, যতটুকু আছে সেটাই লিখতে হবে। হি সেজ, এবারে কি নিয়ে আসতে হবে? এই দুটোর পরিবর্তে এখানে নিয়ে আসতে হবে দ্যাট, সেজ দ্যাট। এবারে আই এর পরিবর্তে কি লিখবো? স্পিকার অনুসারে লিখবো হি সেজ দ্যাট, হি। তোমার নিয়মটা হলো কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে ওই টেন্সে। প্রেজেন্টে আছে মানে প্রেজেন্টেই হবে। এটা প্রেজেন্টে থাকলে এটাও প্রেজেন্টে যেমন টেন্সে থাকবে সেরকমই হবে। তাহলে হি এর সঙ্গে কি হবে? অ্যাম হবে, ইজ হবে। তাহলে হি এর সঙ্গে ইজ হবে, তাহলে হি ইজ, তাহলে হি সেজ দ্যাট হি ইজ। এখানে শুধু একটা ওই প্রোনাউনের চেঞ্জটা হলো স্পিকার অনুসারে, আর কোনো কিন্তু পরিবর্তন নেই এখানে। বুঝা গেল এটা? এবারে এই সেজের জায়গায় যদি ফিউচারে থাকতে পারো, ই উইল সে যদি থাকতো, তবু কি হতো? টেন্সের কোনো পরিবর্তন হতো না। তখন আমরা কি লিখতাম? উইল সে এর জায়গায় আমরা এখানে আবার লিখতাম, উইল সে এর জায়গায় লিখতাম উইল সে। He will say that। এই যে ফিউচার, এই যে প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে টেন্সের পরিবর্তন হবে। He
প্রথম নিয়ম পরিষ্কার হলো। এই যে রিপোর্টিং ভার্ব, এটা প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে এইখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট। যদি ধরে নাও এখানে এরকম থাকলো, it says, এখানে যদি I was busy থাকতো, তাহলে আমরা কি করতাম? He says that, এটা যেমন টেন্সে আছে ওই টেন্সে থাকবে। He says that he was busy। প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে কোনো টেন্স চেঞ্জ হবে না। যেমনটা ডাইরেক্টে থাকবে সেই রকমটা ইনডাইরেক্টেও লিখতে হবে। প্রথম নিয়ম এটা। তাহলে কি প্রেজেন্ট ফিউচারে থাকলে কোনো টেন্স চেঞ্জ হবে না। যা টেন্স, যেরকম টেন্স ডাইরেক্টে থাকবে সেই রকম টেন্স ইনডাইরেক্টে লিখতে হবে। প্রথম নিয়ম হলো প্রেজেন্ট আর ফিউচার থাকলে কোনো মাথা ব্যথা নেই, শুধু প্রোনাউন চেঞ্জ হবে। স্পিকার লিসেনার অনুসারে শুধু প্রোনাউন চেঞ্জ হবে। এটা এক নাম্বার নিয়ম। দুই নাম্বার নিয়মে চলে আসো। দুই নাম্বার নিয়মে চলে আসো। তাহলে প্রেজেন্ট ফিউচার থাকলে কোনো চেঞ্জ নেই। একই কথা রিপিট করা হচ্ছে যাতে কথাগুলো বুঝতে পারবে। আমাদের মনোযোগ সেকেন্ডে চেঞ্জ হতে থাকে, ওই জন্য আমাকে বারবার রিপিট করতে হচ্ছে যাতে যখনই তুমি অমনোযোগী ছিলে তারপরের বারটা যেন আমার ধরতে পারে। প্রেজেন্ট ফিউচার থাকলে কোনো চেঞ্জ হবে না। পরেরটাতে চলে আসো। এবারে লেখো রিপোর্টিং ভার্ব। এই চারটা আমি পরে দিব। হ্যাঁ, এটা চার্ট হবে একটা। এই নিয়মটার একটা চার্ট হবে, মানে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে, ওটা সবার শেষে দিচ্ছি। নিয়মটা আগে লেখো। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে, প্রেজেন্ট আর ফিউচার তো হয়ে গেল, এবারে পাস্টে থাকলে কি করব? রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচ নিম্নলিখিত ছক অনুযায়ী পরিবর্তন হবে। নিম্নলিখিত মানে এই যে পরে যেটা হবে সেটা আমি ছোট করে দিচ্ছি। কোন টেন্স থাকলে কোন টেন্স হবে। রিপোর্টিং ভার্ব কিসে থাকলে? পাস্টে থাকলে। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচ নিম্নলিখিত ছক অনুযায়ী, নিম্নলিখিত মানে নিচে লেখা ছক অনুযায়ী, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ নিম্নলিখিত ছক অনুযায়ী টেন্সের পরিবর্তন হবে। এই নিয়মটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এখনকার মতো মাথায় রাখো। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে করে দিতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে করে দিতে হবে, কিন্তু পাস্টে করে দেওয়ার সময় টেন্সগুলো কেমন হয় সেটার একটা ছক দিতে হবে। সেই ছকটা দেওয়া হবে। প্রথমে কি হলো, ফিউচার আর প্রেজেন্ট হলে চেঞ্জ হবে না, হলো পাস্ট হলে পরে কি হবে, সব পাস্টে চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচ
রিপোর্টেড স্পিচ পাস্টে পরিবর্তন করতে হয়। এবারে পাস্টে বলতে সেটা সিম্পল পাস্ট হতে পারে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট হতে পারে। এটার একটা ছক খুব সহজ আছে, যেরকম টেন্স প্রেজেন্টে থাকবে সেটাকে শুধু পাস্ট হবে। তাহলে এইটা কেমন হয়? রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে পাস্টে হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, এটা যদি পাস্টে থাকে, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্টে হয়। কিন্তু পাস্টে কোড পাস্টে হবে সেটা দেখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচটাও পাস্টে হবে। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্টে হবে। উদাহরণ একটা, এটা ওই যে প্রথম উদাহরণটা, এটা অন্য কিছু লেখা যায় না। I am writing. এটা একটা আলাদা সেন্টেন্স। সে বলল আমি লিখছি, সে বলল আমি লিখছি। তাহলে she saidটা পাস্টে আছে কিনা? said পাস্ট হচ্ছে said পাস্টে আছে। এবারে এই কমার জায়গায় কি লিখতে হবে? that she said that। তারপরে প্রোনাউনটা কি হবে বলো তো? এখানে she said that, I এর পরিবর্তে কি লিখব? she said that she, am এর পরিবর্তে কি লিখব? যেহেতু এটা পাস্টে আছে, পাস্ট হলে এটাও পাস্ট হবে, এইটা পাস্ট হলে এটাও পাস্ট হবে। তাহলে she এর সঙ্গে কি হবে? she was writing, she was writing। she said that she was writing। she said that she was writing। রিপোর্টিং ভার্ব পাস্ট হলে রিপোর্টেড স্পিচ ওইটা নিয়ে, রিপোর্টেড স্পিচ পাস্টে হবে। এবারে পাস্টে দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হতো, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতো তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হতো। এবারে ওই সবটাই একটা পরে চলে, ঠিক আছে? এটা হলো এরপরে 3 নম্বরের আগে কোনটা লেখো, পরে সবটা দিয়ে দিচ্ছি লাস্টে। উদাহরণটা লিখে রাখো, আর এই যে এটা করে দিচ্ছি, যেভাবে চলছে এইভাবে খাতার মধ্যে পরে যেন খাতা খুলে বুঝে যাও। 3 নম্বর নিয়মটা লেখো। 3 নম্বর নিয়মে কি লিখবে? লেখো 3 নম্বর নিয়মটাতে লিখবে, যাকে বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে সে যদি রিপোর্টিং ভার্বের পরে থাকে, যাকে বলা হচ্ছে সে যদি রিপোর্টিং ভার্বের পরে থাকে, সে যদি রিপোর্টিং ভার্বের পরে থাকে, তবে said এর পরিবর্তে told। প্রথম থেকে আবার বলছি, যাকে বলা হচ্ছে সে যদি রিপোর্টিং ভার্বের পরে থাকে, লিখেছো? তবে said to, আমি এটা পুরোটা লিখছি এইভাবে লিখব, তবে said to এর পরিবর্তে, said to এর পরিবর্তে said to এর পরিবর্তে
টোল্ড, সেড টু এর পরিবর্তে টোল্ড লিখতে হয়, যাকে বলা হচ্ছে সেম। তার মানে কি লিসেনার, রিপোর্টিং ভার্বের পরে যদি লিসেনার থাকে, যখন লিসেনার থাকবে তখন সেড টু এর পরিবর্তে টোল্ড লিখতে হবে। যদি এটা প্রেজেন্টে থাকে, সেড টু থাকে, তাহলে কি লিখবে? সেড টু এর পরিবর্তে তখন কি হবে? প্রেজেন্ট ফর্ম বসবে। টোল্ড এর প্রেজেন্ট কি? টেল। সেড টু থাকলে টেল হবে। সেড টু পাস্টে আছে, পাস্টে থাকলে পাস্টে হবে। তাহলে সেড টু কখন টোল্ড হয়ে যায়? যদি লিসেনার রিপোর্টিং ভার্বের পরে থাকে। লিসেনার যখন রিপোর্টিং ভার্বের পরে থাকে। এখানে অন্য কিছু হতে পারে, এখানে সেড টু আছে তো এখানে সেস টু হতে পারে। যদি সেস টু হয়, সেস টু হলে তখন কি হবে? টেলস করতে হবে। সেস টু হলে টেলস করতে হবে। যদি ধরো ফিউচারে যদি থাকে, উইল সে থাকে, উইল সে টু, এটা যদি থাকে তাহলে কি করতে হবে? উইল টেল হবে। এই কমন সেন্সটাকে কাজে লাগাতে হবে। সেড টু এর পরিবর্তে টোল্ড, তার মানে সেড টু থাকলে টেল, সেস টু থাকলে টেলস, উইল সে টু থাকলে উইল টেল, মানে সে থাকলে টেল হবে। এবারে টেন্স দেখবে, উদাহরণ দেখো তাহলে পরিষ্কার হবে। এটা সেড টু এর পরিবর্তে টোল্ড হবে, তাই তো? তাহলে সে বলল, এটা উদাহরণ, she said to me, সে বলল যে I am ill, আমি অসুস্থ। I am ill, সে আমাকে বলল। নিয়মটা কি লিখেছো? এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে যাকে বলা হচ্ছে, এখানে আছে তো নাকি? নি আছে, যাকে বলা হচ্ছে সে এখানে আছে। যদি থাকে তাহলে সেই টু বদলে কি লিখতে হবে? এখানে টোল্ড লিখতে হবে। she told me, কথা হচ্ছে ধরবো, দাঁড়াও এখনই করবো। যে কথা বলছো এটা একবারে দায়িত্ব হবে না। রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্বের পরে যাকে বলা হচ্ছে সে যদি থাকে, এখানে আছে, যাকে বলা হচ্ছে সে যদি থাকে তাহলে সেইটাকে টোল্ড করতে হবে। এটা নিয়ম। তাহলে she told me that, she, এটা কিন্তু পাস্ট টেন্স, সেজন্য এখানে পাস্ট করে দিতে হবে। she was ill, she told me that she was ill। 3 নাম্বার নিয়ম হলো, 3 নাম্বার নিয়ম হলো, নিয়মগুলো কি আবার রিপিট হচ্ছে? প্রেজেন্ট ফিউচার থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, তাই তো? পাস্ট হলে পরে পাস্ট করে দিতে হবে, এবং সেটা কোন অনুসারে হবে সেটা লিস্টটা দেওয়া হচ্ছে। পাস্ট হলে পাস্ট করতে হবে। আর 3 নাম্বার নিয়ম হচ্ছে, যাকে বলা হচ্ছে মানে লিসেনার যদি থাকে, লিসেনার যদি থাকে রিপোর্টিং ভার্বের পরে, তাহলে সেইটাকে টোল্ড। এটা নিয়ম হলো। 4 নাম্বার নিয়ম লেখো। 4 নাম্বার নিয়ম, নিয়মটা কি হবে? 4 নাম্বার নিয়মটা হলো, দেখো, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচটি যদি অভ্যাস কিংবা চিরসত্য বোঝায়, রিপোর্টেড স্পিচটি যদি, লিখেছো? রিপোর্টেড স্পিচটি যদি অভ্যাস বা চিরসত্য বোঝায়,
অভ্যাস বা চিরসত্য বোঝায়। তবে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না। আরেকবার বলছি, রিপোর্টেড স্পিচটি যদি অভ্যাস কিংবা চিরসত্য বোঝায়, অভ্যাস মানে প্রতিদিন যেগুলো আমরা করে অভ্যস্ত, আর চিরসত্য মানে যেটা আগেও সত্যি ছিল, এখনো সত্যি আছে, ভবিষ্যতেও সত্যি থাকবে, সেটা চিরসত্য। এইরকম যদি কোনো রিপোর্টেড স্পিচের কথা হয়, তাহলে কি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও কোনো টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও কোনো টেন্সের পরিবর্তন হবে না। একটা উদাহরণ লিখলে পরে বুঝে যাবে এটা। একটা এক্সাম্পল লিখি। Teacher say man is mortal. Teacher said, teacher বললেন man is mortal. Mortal মানে কি? মরণশীল। মর্টাল মানে মরণশীল। মরণশীল মানে একদিন মারা যাবে। মানুষ মরণশীল মানে একদিন মারা যাবে। এই কথাটা কি চিরসত্য? তাই তো? ম্যান ইজ মর্টাল কথাটা চিরসত্য। কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্টে। রিপোর্টিং ভার্ব আছে পাস্টে, সেম পাস্টে আছে। আমরা একটু আগে নিয়ম শিখলাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয়, রিপোর্টেড স্পিচটাকে পাস্টে করে দিতে হয়। একটু আগে নিয়ম শিখলাম, কিন্তু ওই নিয়মটা এখানে প্রযোজ্য হবে না, এখানে অ্যাপ্লাই হবে না। কেন হবে না? কারণ কথাটা চিরসত্য। তো এটার ক্ষেত্রে কি লিখতে হবে? টিচার সেই একটা দ্যাট নিয়ে আসতে হবে, অ্যাসাইডিং সেন্টেন্স একটা দ্যাট নিয়ে আসতে হবে। দ্যাট man is mortal. Teacher said that man is mortal. এটা পাস্টে আছে, কিন্তু তবু এটা পাস্টে হবে না। কেন? এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য কথাটা। এবারে ধরো একটা অভ্যাসের কথা বলি, তাহলে চিরসত্য আর অভ্যাস হলে টেন্সের পরিবর্তন হবে না। বোঝা গেল? রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও টেন্সের পরিবর্তন হবে না। এটা ইউনিভার্সাল ট্রুথ হলো। একটা অভ্যাস কি? টিচার সেড, এখানে কি করছেন? I take tea every morning. I take tea every morning. প্রতিদিন সকালে আমি চা পান করি, চা খাই। এটা একটা অভ্যাস, অভ্যস্ত হয়ে আছে। তো এটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কি বলছে? প্রতিদিন চলছে কাজটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? সেড দ্যাট এর পরে কি হবে? আইটা কি হবে? ধরে নিচ্ছি টিচার তো পুরুষ হতে পারে, স্ত্রীও হতে পারে। আমি ধরে নিচ্ছি এটা টিচার সেড দ্যাট হি, এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্স।
যেহেতু এটা অভ্যাস তার মানে প্রেজেন্টেই রাখতে হবে, তাহলে কি হয়ে যাবে তখন if টেক্স হয়ে যাবে তাই না, he takes প্রেজেন্টে লিখে he takes the every morning, he takes the every morning। অভ্যাস চিরচুপ সত্য হলে পরে কোনো চেঞ্জ হয় না। বুঝতে গেল? দু চারটা প্র্যাকটিস করলে নিয়মগুলো দেখলে এমনি আয়ত্ত হয়ে যাবে। বুঝতে পারছো? কয়েকটা প্র্যাকটিস করার পরে দেখবে নিয়মগুলো দেখে অনেকটা কঠিন মনে হতে পারে, দু চারটা যখন প্র্যাকটিস করবে দেখবে এগুলো খুব সহজ। প্রথমবার যেহেতু শিখছো এই জন্য নিয়মগুলো খাতার মধ্যে লিখে রাখতে হবে, কখন কি ভুলে যাবে নিয়মটা একবার খুলে দেখতে হবে, নিয়মটা দেখে ডাইরেকশনগুলো চেঞ্জ প্র্যাকটিস করতে হবে। 4-5টা প্র্যাকটিস করলে নিজে বুঝতে হবে যে কখন কোনটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা মুছে দিলাম। অ্যাসাইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জগুলো কি কি হলো দেখো। অ্যাসাইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জগুলো কি কি হলো? অ্যাসাইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি চেঞ্জ হচ্ছে। ডাইরেক্ট থেকে 1 নাম্বার চেঞ্জ হচ্ছে সেই থাকলে সেটা কোড হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার চেঞ্জ। সেই থাকলে কোড হচ্ছে, তাই তো? আবার এইখানে যেটা কমাটা ইউজ করা হচ্ছে, ডাইরেক্টে যেখানে কমার ইউজ হচ্ছে সেই কমাটার জায়গায় একটা দ্যাট ইউজ হচ্ছে। মানে এইগুলো তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে সেইটু যদি থাকে তাহলে টোল্ড লিখতে হবে, সেটু থাকলে টেল লিখতে হবে, আর যে কমাটা থাকছে এই কমাটা তুলে দিয়ে সেই জায়গায় দ্যাট লিখতে হবে। এই দ্যাটের মানে হচ্ছে কি কমাটার জায়গায় দ্যাট লিখতে হবে। এবারে ওই যে টেন্সের বিষয়টা যে চারটা রিপোর্টিং ভার্ব পাঁচটা থাকে এমনি চেঞ্জ হয়, সেটা লিখে দিচ্ছি এখানে। খুব সহজ, এটা যা থাকবে তাই পাঁচটা। এখানে উপরে লিখে রাখতে হবে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাঁচটা ভুলে রিপোর্টিং ভার্ব past reporting verb past के থাকলে past থাকলে কি হচ্ছে দেখো। রিপোর্টিং ভার্ব past থাকলে কন্টেন্স থাকলে কন্টেন্স হবে। চেঞ্জটা কিন্তু শুধুমাত্র কোন সময় হবে, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে তখনই হবে। ডাইরেক্ট করে নাও প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট ইনডেফিনিটে ডাইরেক্ট এর কথা থাকলে ইনডাইরেক্ট করতে গেলে পাস্ট ইনডেফিনিট করতে হবে। মানে এখানে যদি ধরো রাইট থাকে, সেই রাইটটা রোড হয়ে যাবে।
কথা হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পরে কি হবে সেম পাস্ট কন্টিনিউয়াস যা থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ধরে নাও কোনো একটা রাইটিং বিভাগ থাকবে কোনো একটা বিভাগ থাকবে তারপরে তো রাইটিং হবে এটা তখন হয়ে যাবে was অথবা were রাইটিং আমি একটা দিয়ে লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে কি হয় হ্যাভ অথবা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকে সেটা এফেক্ট হয়ে যাবে এখানে অ্যাড এর পরে ভার্বের কি অসুবিধা হচ্ছে অ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিতে হবে আজকে শুধু প্রেজেন্টটাই থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ বিন অসুবিধা হলে চলে যাও টাইমে নিয়ে হয়ে যাচ্ছে হ্যাভ হ্যাজ বিন এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে হ্যাভ হ্যাজ বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এইটাকে তখন কি করে দিতে হবে সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি হবে হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি এটা যেমন কোনো কঠিন না রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে কি হবে বলো তো প্রেজেন্টে যা কিছু আছে ওই সেম একই টেন্স পাস্টে হবে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম ভাবে চেঞ্জ হবে আর দু চারটা ইয়ে আছে যে এই নিয়মের মধ্যে তাহলে একবারে হয়ে যাবে আজকে কমপ্লিট হয়ে যাবে তাহলে অ্যাসাইটিভ সেন্টেন্সটা অন্তত কমপ্লিট থাকবে আর দু চারটা আছে আর 5 মিনিট ওয়েট ইয়ে করো এটা এই রকম হলো এইবারে ধরে নাও ডাইরেক্টলি যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে এটা এইভাবে লিখে রাখো যখন প্র্যাকটিস হবে তখন বুঝে যাবে যে এটা কি হচ্ছে রাইট থেকে রোড হয়ে যাচ্ছে am is are রাইটিং থাকলে was were রাইটিং হবে have has ভার্বের থার্ড ফর্ম থাকলে পরে এখানে had এর পরে ভার্বের থার্ড ফর্ম হবে মানে এখানে হচ্ছে ধরে নাও have writing have written has written যদি থাকে তাহলে had written লিখতে হবে have has been have been writing যদি থাকে তাহলে had been writing হয়ে যাবে হয়েছে ব্যাপারটা বুঝে দেবো হ্যাঁ আর দু চারটে আছে সেটা লিখে নাও একসঙ্গে থাকবে তাছাড়া খাতা আবার এইবারে দেখো এটা মনে রাখতে হয় এটা 5 নম্বর হবে হ্যাঁ ধরে নাও ডাইরেক্টলি তোমাকে দেওয়া আছে ফার্স্ট ইনডিফিনিটে যদি দেওয়া থাকে তাহলে তোমাকে করতে হবে ফার্স্ট পারফেক্ট
ফার্স্ট ইনডিফিনিটে যদি ডাইরেক্টলি দেওয়া থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে সেটাকে করে দিতে হবে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর এখানে যদি রোড থাকে তোমাকে এখানে লিখতে হবে হ্যাড রিটেন। এখানে যদি রোড থাকে তাহলে ডাইরেকশন চেঞ্জ করে দিতে হবে হ্যাড রিটেন। ফার্স্ট কন্টিনিউয়াসও থাকতে পারে কিংবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যেতে পারে। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে সেটা যদি মনে করো যে ফার্স্ট কন্টিনিউয়াসে রাখবে সেটাও রাখতে পারো, অথবা এটাকে চলে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পরের গুলো যা টেন্স থাকবে তাই হবে। আর একটা শুধু মডেলটা দেখতে হবে। মডেল মানে হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট, ফিউচারের দিকে যখন যাবে ওটা মডেল ধরেই করছে। মডেলগুলো মনে আছে তো? মডেলগুলো shall, should, will, would, may, might, can, could, এগুলো মডেল, তাই না? তো সেই মডেল দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কি হবে? মডেল দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, মডেলগুলো এখানে কয়েকটা লিখে দিচ্ছি। shall, এগুলো হচ্ছে মডেল। shall, should, will, would, may, might, can, could, তাই তো? must, need, dare, used to, ought to। এই মডেলগুলো দিয়ে যদি থাকে তাহলে কি করতে হবে? মডেলগুলোর ক্ষেত্রে shall এর পাস্ট হচ্ছে, will এর পাস্ট হচ্ছে, may এর পাস্ট might, can এর পাস্ট could, তাই তো? এগুলো তো এইরকমই থাকছে। তাহলে মডেল দিয়ে থাকলে পরে শুধুমাত্র মডেলের পাস্ট হবে। যে মডেলগুলো প্রেজেন্টে থাকবে মডেলের পাস্ট মানে ধরে নাও তোমাকে যদি উড দেওয়া থাকে মানে পাস্টে দেওয়া থাকে সেটা তো আর কোনো পরিবর্তন হবে না। পাস্টে দেওয়া থাকলে সেটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রেজেন্টে যেগুলো দেওয়া থাকবে সেগুলো কি করতে হবে? মডেলের পাস্ট। মডেলের পাস্ট প্লাস জীবন বলতে এখানে যেমন রূপ থাকবে দেখতে হবে ভার্ব আছে। মডেলের পাস্ট হবে, এখানে মনে রাখতে হবে মডেলের পাস্ট হবে। মডেলটার পাস্ট হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো গ্রামার বইয়ে প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে। দু চারটা দেখো, একটা দুটো প্র্যাকটিস এখন করো, দেখবে তোমরা সহজে পেরে যাবে। এই নিয়মগুলো দু একবার দেখতে হবে, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, এটাকে মনে রাখতে হবে। দু একটা উদাহরণ প্র্যাকটিস করে যাবে। Say to me, I have
একটা গল্প লিখেছি যেমন I have written a story. আমি একটা গল্প লিখেছি। এটা করো তো লিখে পাচ্ছো এটা I have written a story. করো আর এর সঙ্গে আরেকটা লাস্ট বিষয় আছে যেটা হলো কিছু কিছু ওয়ার্ড আছে যেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে পরে সেই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যায় সেই কয়েকটা ওয়ার্ড আমি লিখে দিচ্ছি এটা সব হয়েই দেওয়া আছে যেমন দিস থাকলে দ্যাট হয় টুডে থাকলে দ্যাট ডে হয় টুমরো থাকলে the next day হয় তাই না yesterday the previous day হয় last night থাকলে the previous night হয় here থাকলে there হয় এগুলো পড়ে নিতে হবে তো এটা দেখো কেমন হবে সেই তো আছে না কি করে ভেরি গুড তাহলে told me এখানে কি করতে হবে that তারপরে সেই কি হয়ে যাবে এটা had written a story বারে তো বুঝে written a story তাহলে এইটা চেঞ্জ হলো দেখে বলা হচ্ছে told হয়ে গেল এটা যেহেতু পাশে আছে সেই জন্য এটা যেরকম পাস করে দিতে হলো এবারে ওই যে কয়েকটা ওয়ার্ড একটু লিখে রাখো খাতায় কয়েকটা মানে কিছু ওয়ার্ড যেটা চেঞ্জ হয়ে যায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হলে পরে সেগুলো চেঞ্জ হয় সেই ওয়ার্ডগুলো কি আছে যদি দিস থাকে দিসটা দ্যাট হয়ে যায় তারপরে এয়ার থাকলে এয়ার হয়ে যায় এখানে কয়েকটা লিখে দিচ্ছি বলে আরো অনেক আছে টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায় টুডে থাকলে দ্যাট ডে টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে নেক্সট ডে টা লিখছি সহজ হবে এটা yesterday থাকলে previous day ago থাকলে before now থাকলে then এটা সব গ্রামার বই দিয়ে দাও সেটা একটু দেখে নিতে হবে now থাকলে then tonight থাকলে that night last night থাকলে the previous night এরকম কয়েকটা আছে now থেকে হবে কি then now থাকলে সেটা হয়ে যাবে then এগুলো একটু দেখে নিতে হবে মনে রাখতে হবে এই কয়েকটা দেওয়া আছে সব বই দেওয়া আছে ওটা একটু দেখে নিতে হবে তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি অ্যাসাইডিভ সেন্টেন্স পর্যন্ত থাক কয়েকটা প্র্যাকটিস করো আর পরের দিনে আবার ইন্টারোগেটিভ অন্তপক্ষে ইন্টারোগেটিভ পর্যন্ত শিখে নিতে হবে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ সব ধরনের সেন্টেন্সগুলো পরের ক্লাসগুলোতে শেখা হবে ঠিক আছে